সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নতুন পে স্কেল বাস্তবায়নে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, 10 সদস্যের হাতে চূড়ান্ত দায়িত্ব। এদিকে সৌদি প্রবাসীদের জন্য নতুন দুঃসংবাদ। অপরদিকে উন্নয়ন কাজে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, শামা ওবায়েদ বলেন। আরও থাকছে কবে কমবে লোডশেডিং, যা জানা গেল, এবং সব শেষে থাকছে বজ্রপাতে 12 জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বর্তমান লোডশেডিং সম্পর্কে কমেন্টসে একটা লাইন লিখে জানান, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নতুন পে স্কেল বাস্তবায়নে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, 10 সদস্যের হাতে চূড়ান্ত দায়িত্ব। সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আরও বেগবান করতে 3টি ভিন্ন ভিন্ন বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি পুনর্গঠন করেছে সরকার। 10 সদস্যের এই শক্তিশালী কমিটির নেতৃত্বে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, যারা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার গুরু দায়িত্ব পালন করবেন। কমিটির মূল লক্ষ্য ও গুরুত্ব: দেশের প্রায় 24 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নির্ধারণে এই কমিটি নির্ধারকের ভূমিকা পালন করবে। নতুন পে স্কেল বাস্তবায়নের সঠিক পদ্ধতি, ধাপে ধাপে কার্যকর করার রূপরেখা এবং কমিশনে দেওয়া সুপারিশগুলোর মধ্যে কোনগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, সবই চূড়ান্ত হবে এই কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে। সমন্বিত পদক্ষেপ ও বড় চ্যালেঞ্জ: বিশেষজ্ঞরা বলছেন 3টি পৃথক কমিশনের সুপারিশ একত্রে পর্যালোচনা করা একটি ইতিবাচক ও সমন্বিত উদ্যোগ। তবে কমিটির সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হল জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রের আর্থিক সক্ষমতার মধ্যে একটি ভারসাম্য তৈরি করা। রাজস্ব সীমাবদ্ধতা ও বর্তমান অর্থনৈতিক চাপ নীতি নির্ধারকদের জন্য একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে। অর্থনৈতিক ও প্রশাসনিক প্রভাব: অর্থনীতিবিদদের মতে নতুন বেতন কাঠামো কেবল আর্থিক সুবিধা নয়, বরং এটি সরকারি প্রশাসনের দক্ষতা ও কর্মপরিবেশের ওপরও গভীর প্রভাব ফেলে। তাই এই সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা এবং একটি টেকসই ও বাস্তবসম্মত পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। প্রত্যাশা ও পর্যবেক্ষণ: এখন সবার নজর এই 10 সদস্যের কমিটির ওপর। তারা কিভাবে সুপারিশগুলো যাচাই বাছাই করে একটি আধুনিক ও টেকসই বেতন কাঠামো প্রস্তাব করেন, যা দীর্ঘমেয়াদে সরকারি খাতের স্থিতিশীলতা এবং কর্মচারীদের জীবনমান নিশ্চিত করবে, সেটিই এখন দেখার বিষয়। সার কথা: নতুন পে স্কেল চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 10 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 3টি কমিশনের সুপারিশ পর্যালোচনা করে একটি বাস্তবসম্মত ও টেকসই বেতন কাঠামো প্রণয়ন করবে। সীমান্ত আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান আরও জোরদার করেছে দেশটির প্রশাসন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত 16 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত মাত্র এক সপ্তাহে মোট 17,368 জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো বা বহিষ্কার করা হয়েছে। অভিযানের বিস্তারিত চিত্র: এক সপ্তাহের এই বিশেষ যৌথ অভিযানে মোট 12,192 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের কারণগুলো হল: আবাসন আইন লঙ্ঘন 6,606 জন, সীমান্ত বিরোধী আইন লঙ্ঘন 3,510 জন, শ্রম আইন লঙ্ঘন 2,076 জন। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা: কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় 1,454 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক বেশি। এছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টাকালে আরও 50 জনকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া ও দূতাবাস কার্যক্রম: বর্তমানে 33,000-এর বেশি প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এর মধ্যে 20,000-এর বেশি প্রবাসীকে ট্রাভেল পারমিট বা আউটপাস সংগ্রহ করার জন্য তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। কঠোর শাস্তির হুঁশিয়ারি: অবৈধ বসবাসকারীদের আশ্রয় দেওয়া বা যাতায়াতে সহায়তা করার অভিযোগে আরও 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আইন অনুযায়ী এ ধরনের অপরাধে জড়িতদের সর্বোচ্চ 15 বছর জেল, 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সহায়তাকারী যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
অপরদিকে উন্নয়ন কাজের শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শামা ওবায়েদ বলেন, উন্নয়নমূলক কাজের শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো প্রকার চাপ ছাড়াই স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবেন। শনিবার বিকেলে ফরিদপুর নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, শুধু খাল খনন নয়, সরকারের যে কোনো উন্নয়ন প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই সময় তিনি স্বচ্ছতা বজায় রেখে প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। খাল খনন কাজের উদ্বোধনের আগে প্রতিমন্ত্রী নগরকান্দা থানা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সামাজিক প্রতিরোধ ও জনমত গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে মাদক মুক্ত সমাজ অপরিহার্য। একই দিনে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ, হ্যান্ড স্প্রে মেশিন বিতরণ করেন প্রতিমন্ত্রী। কৃষকদের উৎপাদন বাড়াতে সরকারের নিরলস প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করবেন, তবে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতায় কোনো ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার নজরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী আধিকারিক ইউএনএস সাইফুল ইসলাম। এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও থাকছে, কবে কমবে লোডশেডিং। দেশে তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বাড়লেও উৎপাদন সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জাতীয় গ্রিডে চাহিদা ও যোগানের মধ্যে দৈনিক গড়ে 2.5 থেকে 3,000 মেগাওয়াটের ঘাটতি দেখা দিচ্ছে। মূলত 3টি বড় বিদ্যুৎ কেন্দ্রের বড় একটি অংশ উৎপাদনে না থাকায় মফস্বল ও প্রান্তিক পর্যায়ে লোডশেডিংয়ের মাত্রা চরমে পৌঁছেছে। বিদ্যুৎ সংকটের নেপথ্যে আদানি পাওয়ার, এসএস পাওয়ার এবং আরএনপিএল এর সমন্বিত উৎপাদন ক্ষমতা 4,240 মেগাওয়াট হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র 1,689 মেগাওয়াট। যান্ত্রিক ত্রুটি এবং জ্বালানি সংকটের কারণে এই কেন্দ্রগুলোর একটি করে ইউনিট বন্ধ রয়েছে। এছাড়া গত বুধবার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে? বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা জানান, আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে বন্ধ থাকা ইউনিটগুলো পূর্ণ সক্ষমতায় চালু করার পরিকল্পনা রয়েছে। 26 এপ্রিল আদানির বন্ধ থাকা ইউনিটটি উৎপাদনে ফিরতে পারে। 28 এপ্রিল বাঁশখালীর এসএস পাওয়ারের একটি ইউনিট 660 মেগাওয়াট চালুর কথা রয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে জ্বালানি সংকটে বন্ধ থাকা ইউনিটটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কেন্দ্রগুলো সচল হলে জাতীয় গ্রিডে প্রায় 1,992 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ যুক্ত হবে, যা বর্তমান সংকট অনেকটা কমিয়ে আনবে। অর্থনৈতিক ও কারিগরি চ্যালেঞ্জ। বড় কেন্দ্রগুলো চালু করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বকেয়া বিল। এসএস পাওয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিডিপির কাছে তাদের বকেয়া 4,500 কোটি টাকা ছাড়িয়েছে। পর্যাপ্ত অর্থ না পাওয়ায় জ্বালানি আমদানি এবং ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে আরএনপিএল কর্তৃপক্ষ কয়লা আমদানিতে টেন্ডার জটিলতার কথা জানিয়েছে। শহর ও গ্রামের বৈষম্য নিরসনের নতুন সিদ্ধান্ত। গতকাল জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানান, শহরের মধ্যে লোডশেডিংয়ের বৈষম্য কমাতে এখন থেকে ঢাকা শহরেও পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট লোডশেডিং করা হবে। জুলাই অভ্যুত্থানের চেতনা অনুযায়ী বৈষম্যহীন সমাজ গড়তে এবং কৃষকদের সেচ কাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মত, লোডশেডিংয়ের সঠিক তথ্য নিয়ে সরকারি সংস্থাগুলোর মধ্যে তথ্যের গরমিল থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম মনে করেন, জনগণের কাছে লোডশেডিংয়ের প্রকৃত চিত্র তুলে ধরা উচিত, যাতে মানুষ প্রস্তুতি নিতে পারে। সার কথা, যান্ত্রিক ত্রুটি ও জ্বালানি সংকটে বড় কেন্দ্রগুলোর অর্ধেক সক্ষমতা অব্যবহৃত থাকায় লোডশেডিং বেড়েছে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে নতুন ইউনিটগুলো চালু হলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। এবং সবশেষে থাকছে, বজ্রপাতে 12 জনের মৃত্যু। বজ্রপাতের ঘটনায় সারা দেশে 12 জনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে গাইবান্ধায় 5 জন, সিরাজগঞ্জে 2 জন, জামালপুরে 2 জন, নাটোরের সিংড়ায় 1 জন, বগুড়ার গাবতলী উপজেলায় 1 জন এবং পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় 1 জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় অনেকে আহত হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া, সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ও ফুলছড়িতে বজ্রপাতে 2 শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পৃথক বজ্রপাতে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন সুন্দরগঞ্জের শিশু ফুয়াদ, তার চাচাতো ভাই রাফি, সাদুল্লাপুর উপজেলার আলী আকবর। অন্যজনের নাম জানা যায়নি। সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান মণ্ডল জানান, রবিবার দুপুরে দক্ষিণ ধোপাডাঙ্গার বাড়ির বারান্দায় খেলা করছিল সুজা চৌধুরীর শিশু পুত্র ফুয়াদ ও মুজাহিদের শিশু সন্তান
সন্তান রাফি। দুপুরে বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে বারান্দায় অবস্থানরত ফুয়াদ ও তার চাচাতো ভাই রাফি গুরুতর আহত হয়। পরিবারের লোকজন দুজনকে নিয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তৃপক্ষ চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সুন্দরগঞ্জের উপজেলা নির্বাহী আধিকারিক ইফফাত জাহান তুলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধোপাডাঙ্গায় 2 শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন। সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয় মিজানুর রহমান নামের একটি যুবক। তাকে গাইবান্ধা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাইবান্ধার ফুলছড়ির চাঁদে আলী আকবর নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া সাঘাতা উপজেলায় নম্বর আলী ও ফুলছড়ি উপজেলায় অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া সিরাজগঞ্জ, জামালপুর, নাটোরের সিংড়া, বগুড়ার গাবতলী উপজেলা ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একাধিক মৃত্যু হয়েছে বলে প্রতিনিধিরা জানিয়েছেন।